এইরকম খাড়াই অ্যাঙ্গেলের সিঁড়ি, কীভাবে পাহাড়ের কাবে এইরকম ছোট্ট ক্লিফ ওয়াক বা গ্লাস ব্রিজ, যেটা ধরে এখানে এসে পৌঁছানোর পর যখন নিচে তাকাবো মাথা অটোমেটিক ঘুরবে। অনেকে সাইড দিয়ে হাঁটছে, নিচে তাকানোর পর এটা দেখে যদি কাঁচ ভেঙে যায়, ওরে বাপরে বাপ, কি জায়গায় আমরা আছি, কি খাড়াই রাস্তা। সিদ্ধান্ত যখন নিয়েছি যে 999টা সিঁড়ি ভেঙে হেভেন গেটে পৌঁছাবো তো পৌঁছাবোই। চায়না এমনই একটা দেশ, যে দেশের প্রায় প্রত্যেকটা শহরেই রয়েছে প্রাকৃতিক কিংবা প্রাযুক্তিক কোনো না কোনো বিষয়, যে বিষয় রাতে ভাবায় আর পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় নতুন কিছু দেখার কিংবা দেখানোর অপেক্ষায়। আজ 29শে মে 2026, স্থানীয় সময় সকাল 8:22, ভারতীয় সময় সকাল 5:52। এখন আমার গন্তব্য হচ্ছে তিয়ানমেন মাউন্টেন। যে তিয়ানমেন মাউন্টেনে রয়েছে হেভেন গেট, 999টা সিঁড়ি, স্কাই ওয়াক, আর সেই সাথে বিশ্বের দীর্ঘতম কেবেল কার তিয়ানমেন মাউন্টেন কেবেল কার। এই তিয়ানমেন মাউন্টেন দেখে আবারও ফিরে আসবো এই হোটেলে যেখানে আমি গতকাল এসে পৌঁছেছিলাম। এখান থেকে লাগেজ নেব, লাগেজ নিয়ে আজ এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে আরও একটা শহর যার নাম হচ্ছে চংকিং। এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আজ সন্ধ্যাবেলায় গিয়ে চংচিং পৌঁছে আমার এই জার্নি শেষ হবে। এখান থেকে ডিডি ট্যাক্সি বুক করলাম। আপাতত আমার গন্তব্য হচ্ছে তিয়ানমেন মাউন্টেন যে কেবেল কার স্টেশন রয়েছে সেখানে। আপনারা যারা চায়না সিরিজ কন্টিনিউ দেখছেন তো তারা দেখেছেন যে এর আগে আমি এসে পৌঁছেছিলাম জাংজিয়াজিতে দেখেছিলাম হচ্ছে আফতার মাউন্টেন, ইয়েলো ড্রাগন কেভ, ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট গ্লাস ব্রিজ জাংজিয়াজি, গ্র্যান্ড ক্যানিয়ন, আর আজ যাচ্ছি হচ্ছে তিয়ানমেন মাউন্টেন দেখতে। এর আগে যে 3-4টে জায়গা বললাম সেগুলো সব ছিল হচ্ছে উইলিং ইওয়ান শহরে। এই তিয়ানমেন মাউন্টেন রয়েছে জাংজিয়াজি যে সিটি সেখানে। তো গতকাল বিকেলে আমি উইল ইওয়াং থেকে চলে এসেছিলাম হচ্ছে জাংজিয়াজি সিটিতে, রাত্রে এখানেই ছিলাম। তো আজ সকালে দেখতে যাচ্ছি হচ্ছে তিয়ানমেন মাউন্টেন। জাংজিয়াজিতে অন্তত 3টে দিন রাখতে হবে সব কিছু খুব ভালোভাবে দেখার জন্য। সবে তো গল্পের শুরু, এখনও তো অনেক গল্প বাকি আছে। এখনও তো মেন শহরে যাওয়া হয়নি। শিয়ানে যাব, সাংহাই যাব, বেজিং যাব, চংকিং যাব, সাংহাই ম্যাগলেভ চড়বো, চীনের প্রাচীর দেখবো, কত কিছু এখনও বাকি গল্পের। চায়না সিরিজ নিয়ে আমার মনে হয় অন্তত 15 থেকে 18টা এপিসোড হবেই হবে। আর যদি ওয়েদারের কথা বলি, আজ এখানে বৃষ্টি হচ্ছে, গতকালও বৃষ্টি হচ্ছিল, এখানে প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে। এখন আমাদের ইন্ডিয়াতে এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে। ভারতের ওয়েদার আর চায়নার ওয়েদার অলমোস্ট সেম। গরমের কথা যদি বলি, গরমও মোটামুটি সেম। তবে এই বৃষ্টি হওয়ার জন্য একটা সুবিধা কী হয়েছে, যে এই যে এত হাঁটছি সারাদিনে, এর আগের দুটো পর্বে আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন প্রায় 10 কিলোমিটার উপরে হেঁটেছি, কিন্তু কষ্ট কিন্তু কিছু হয়নি। যে কষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে, পারছি না তা নয়, বারবার জল দৃষ্টি পাচ্ছে, এমন কিছু হয়নি। মানে প্রকৃতি পুরোপুরি আমার সঙ্গ দিয়েছে। আর প্রাপ্তি যা হচ্ছে সেটা আপনারা দেখে নিয়েছেন। ক্যাব আমাকে নামিয়ে দিল তিয়ানমেন কেবেল কার স্টেশনের সামনে। আর এখানে কিন্তু স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে প্রচুর রেনকোট, কারণ এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির জন্য কিন্তু রেনকোট কিংবা ছাতার চাহিদা সবচাইতে বেশি। আর আপনার সঙ্গে যদি লাগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লাগেজ ডিপোজিট কাউন্টারও রয়েছে, এখানে কিন্তু লাগেজ রাখা যাবে। পরপর ইনস্ট্রাকশন রয়েছে, সামনে রয়েছে ভিজিটার অ্যারাইভেল সেন্টার। আর আমরা কোথায় যাচ্ছি, কীভাবে ফিরবো, সব কিন্তু এখানে ম্যাপ করা রয়েছে। আর আজকের যে পুরো অ্যাক্টিভিটি, তার জন্য আমার টিকিটের খরচ পড়েছে হচ্ছে 4000 টাকা। টিকিট অনলাইনেও কাটা যায়, টিকিট এখানে এসেও কাটা যায়। এখানে দুটো লাইন রয়েছে, একটা হচ্ছে লাইন এ আর হচ্ছে লাইন বি। আমি যাব হচ্ছে লাইন বিতে। আপনি কিভাবে উঠবেন আর কিভাবে নামবেন তার উপর ডিপেন্ড করা হচ্ছে এই লাইন এ এবং হচ্ছে লাইন বি এর টিকিট বা প্ল্যান। আমি এখানে প্ল্যান করেছি আমি উঠবো বাসে, ফিরবো হচ্ছে কেবেল কারে চড়ে। তার জন্য আমি টিকিট বুক করেছি হচ্ছে লাইন বি এর। প্ল্যান করতে হবে একদম নিখুঁত, যেখানে পুরোটা ঘোরাও হয়, সব কিছু দেখাও হয়, আর ঠিকঠাক টাইমেও সেটা হয়। তো এই যে শাটেল বাস, সেটা কিন্তু ছাড়বে হচ্ছে এখান থেকে। সব মিলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার একটা অ্যাক্টিভিটি। সকাল 8:55 ছেড়ে দিল আমাদের বাস তিয়ানমেন মাউন্টেনের উদ্দেশ্যে। আর জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট দেখার সময় বলেছিলাম যে এখানে বাসে ট্রাভেল করার সময় কিন্তু সিট বেল্ট জরুরি, যে সামনে সিটে বসবে। আমি তো বাসে উঠে পড়েছি আপনাদেরকে তিয়ানমেন মাউন্টেন দেখানোর জন্য, বাট যেটা আপনারা এখনো করেননি, বারবার ভুলে যান, সেটা হচ্ছে ভিডিওতে লাইক। অবশ্যই লাইক করে দিন ভিডিওতে, আর আপনার মূল্যবান কমেন্টস। আর যারা স্মার্ট টিভিতে ভিডিও দেখছেন তাদের হয়তো লাইক বা কমেন্টস করতে অসুবিধা হয়, তো ভিডিও দেখার মাঝে বা ভিডিও দেখার পরে কিন্তু প্লিজ আপনারা আপনাদের স্মার্টফোন থেকে একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন। কারণ ইউটিউব অ্যালগোরিদম সে ভালোবাসা বোঝে না, ইমোশন বোঝে না, সে কিন্তু লাইক কমেন্ট বোঝে। এইভাবেই সঙ্গে থাকুন, আরও অনেক দেশ আপনাদের ঘুরে দেখাবো,
আমি একাকী, থাকবে অনেক অ্যাডভেঞ্চার, অনেক অভিজ্ঞতা, ভালো কিংবা খারাপ মিলিয়ে। চায়না দেশে এখন অব্দি আমার সাথে খারাপ কিছু হয়নি, যদি হয় সেটা অবশ্যই বলবো। যে পথ ধরে আমরা এখন চলেছি এটা হচ্ছে তিয়ানমেন রোড। একটু পরেই আমরা জাংজিয়াজিয়ে শহর ছাড়িয়ে যাব এবং শুরু হবে হচ্ছে পাহাড়ি পথ। এই শহরের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে শুরু হবে প্রকৃতির সবুজে ঘেরা জঙ্গল, সবুজে ঘেরা রাস্তা। পাহাড়ের উপরে দারুণ একটা জায়গা, এটা একটা পার্কিং, এখানে কিন্তু বাস আমাকে নামিয়ে দিল। এরপর যাব হচ্ছে ওই টিকিট কাউন্টারে এবং এখান থেকে নেব হচ্ছে গন্ডোলা বা কেবল কারের টিকিট। আর ওই যে উঠছে কেবল কার একদম খাড়াই পাহাড়ে। সুন্দর একটা জায়গা, তবে চারিপাশে তাকাতে তাকাতে প্রকৃতির বিষয় দেখতে দেখতে করলে হবে না সময় অপচয়। হিসাব অনুযায়ী পুরো একটা দিন এখানে খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে ছবি তুলে অনেক সময় নিয়ে ঘুরলেও ঘোরা যেতে পারে। এমনিতেই পাহাড়ি জায়গা, বৃষ্টি বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে ঠান্ডা। 3টে কেবল কার স্টেশন রয়েছে, একটা হচ্ছে ডাউন স্টেশন, একটা হচ্ছে মিডল স্টেশন, আর একটা হচ্ছে আপার স্টেশন। লাইন বি এবং লাইন সি এন্ট্রান্স। সামনে গেট রয়েছে যেখান দিয়ে এন্ট্রি হবে। চাইনিজ এবং ইংলিশ দুরকম ল্যাঙ্গুয়েজে লেখা আছে, সুতরাং এসব জায়গায় এসে মানে কোনো জায়গা বুঝতে পারছি না এরকম কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দোকানের নামটা সব চাইনিজ ভাষায় লেখা, কিন্তু ট্যুরিস্ট স্পট যতগুলো রয়েছে সব জায়গায় চাইনিজ ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই রয়েছে। তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু প্রচুর হাঁটতে হবে। এখানে যারা আসে মানে বাইরে থেকে, অধিকাংশই গাইডেড ট্যুরেই আসে বা গ্রুপে আসে। সবাইকে দেখছি যে একটা একটা গ্রুপের মধ্যে আছে, বাট সোলো ট্রিপ যে সম্ভব সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। একটু ব্যাপারটা বুঝে নিলে না ভালো করে, একটু স্টাডি করলে কোনো ব্যাপারই নয়। এখানে অরিজিনাল আই কার্ড লাগবে, আই কার্ড হচ্ছে আমার পাসপোর্ট। আর ওইদিকে রয়েছে এসকেলেটার, এসকেলেটার দিয়ে আমাদের পৌঁছে দেবে ওখানে। এই জায়গা থেকে ওই কেবল কার স্টেশন পৌঁছানো পর্যন্ত কিন্তু খানিকটা পথ হাঁটতে হবে। লেখা আছে টিয়ানমেন কেব এক্সপ্রেস কেবলওয়ে। ড্রোন এখানে অ্যালাউ নয়, লাইটার অ্যালাউ নয়, অনেকটা এয়ারপোর্টের মতোই কিন্তু এখানে চেকিং হয়ে গিয়েছে। ব্যাক স্ক্যান, এবার এসকেলেটার ধরে ওপরের দিকে। এই রয়েছে কেবল কার স্টেশন, একটা পাহাড়ি নদী, মানে স্টেশনটাকে এরা এইভাবেই বানিয়েছে যেখানে পাহাড়ি নদীর জলটা এখান থেকে নিচে পড়বে। এই জায়গাটা একটা বাঁধের মতো করে দিয়েছে, দিয়ে এটাকে একটা ওয়াটারফলস রূপ দিয়েছে। যদিও ওটা ন্যাচারাল ওয়াটারফলস নয়, কৃত্রিম ওয়াটারফলস, কিন্তু এত সুন্দর করে বানিয়েছে যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। আর আমরা উঠবো হচ্ছে ওই জায়গাতে। এইসব জায়গায় টুরিস্ট এত বেশি আছে, লাইন দীর্ঘ হয়, তার জন্য সব জায়গায় কিন্তু বসার জায়গাও রয়েছে। এখন সিজনটা একটু অফ, কিন্তু যখন পিক সিজন থাকে এখানে তখন তো ভালো রকম টুরিস্টের ভিড় হয়, তখন টিকিট পাওয়াই চাপ হয়ে যায়। সময় সকাল 9:31 শুরু হলো আমাদের গান্ডোলা রাইড। আর এখানে এক একটা গান্ডোলাতে সিট ক্যাপাসিটি হচ্ছে 26 জন করে, 26 জন করে কিন্তু গেস্ট এখানে বসতে পারবে। কেবল কার শুরু হতেই যে কথাটা প্রথমে মনে এলো, প্রকৃতি আর মানুষের হাতের তৈরি বাস্তুকলার এক অবিশ্বাস্য যুগলবন্দি। মাটি থেকে প্রায় 7.5 কিলোমিটার উঁচুতে ঝুলে থাকা এই কেবল কারে যেতে যেতে মনে হলো আমরা যেন মেঘের ওপর দিয়ে স্বর্গের দিকে যাচ্ছি। আর নিচে তাকাতেই চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পৃথিবীর অন্যতম বিপজ্জনক এক রাস্তা। ঠিক 99টা খারাপ বাঁক পার হয়ে এই পথ মিশেছে পাহাড়ের চূড়ায়। চীনের এই তিয়ানমেন মাউন্টেন কেবল কার একটি পাহাড়ি নয়, এটি যেন রোমাঞ্চ আর মুগ্ধতার আরেক নাম। সকাল থেকে তো বৃষ্টির পূর্বাভাস ছিলই, টিপটিপ বৃষ্টিও পড়ছিল। তা এই উচ্চতায় পৌঁছে, মানে এটা হচ্ছে গন্ডোলার কেবল কার স্টেশন, আপার স্টেশন, তো এখানে পৌঁছে যে বৃষ্টি পাবো এটা স্বাভাবিক, সেই সাথে মারাত্মক হাওয়া, ঠান্ডা। আর এই জায়গার উচ্চতা হচ্ছে 1430 মিটার। ওই সামনে দেখা যাচ্ছে জাংজিয়াজিয়ে এয়ারপোর্ট। আমরা ওইখান থেকে উঠে এলাম, আর এই হচ্ছে সেই রাস্তা। আর এখানে রয়েছে হচ্ছে ক্লিফ ওয়াক। এটা 500 মিটার মতো লম্বায় ক্লিফ ওয়াকটা। এটা হচ্ছে 1430 মিটার উচ্চতায় তিয়ানমেন মাউন্টেনের অন্যতম আকর্ষণ এখানকার ক্লিফ ওয়াক। ওই দূরে দেখা যাচ্ছে জাংজিয়াজি শহর। আমরা তখন এই শহর থেকে দেখছিলাম হচ্ছে এই পাহাড়, এখন দেখছি হচ্ছে পাহাড় থেকে শহর। ছবিটা পুরো পাল্টে গিয়েছে। আর এই যে ওপর থেকে নিচে দেখছি রাস্তাটা সাপের মতো বেঁকানো বেঁকানো, এটা হচ্ছে টাংটিয়ান অ্যাভিনিউ। টাংটিয়ান অ্যাভিনিউ মানে হচ্ছে স্বর্গের পথ, স্বর্গের রাস্তা। এখানে রয়েছে 99 শার্প বেন্ট, বা বলা হয় 99 বাঁকের রাস্তা। যে রাস্তা পৌঁছে দেয় হচ্ছে তিয়ানমেন মাউন্টেনে, যেখানে রয়েছে হেভেন গেট। ওখানেও রয়েছে 999টা সিঁড়ি। এই তিয়ানমেন মাউন্টেনে প্রত্যেকটা জায়গাতেই রয়েছে কোনো না কোনো আশ্চর্য জিনিস। যখন আমরা জুলুকে যাই সেখান থেকে যেমন মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে একদিকে, আরেকদিকে থাকে হচ্ছে জুলুকের জিগজ্যাগ রোড। তো এই জায়গাটা যদি জুলুকের মতোই ভাবনা চিন্তা করি, তাহলে এখানে রয়েছে তিয়ানমেন মাউন্টেন একদিকে, আরেকদিকে রয়েছে এরকম টাংটিয়ান অ্যাভিনিউ।
চলো আগে বাড়তে হ্যাঁ তিয়ানমেন কেভের দিকে। ও এখানে তো ঝড় উঠে গেছে, সমুদ্রে ঝড় উঠে, এখানে পাহাড়ে ঝড় উঠে গেছে। লোকজন ভাবছে এগোবো কি এগোবো না। অবশেষে দেখা গিয়েছে এই সেই তিয়ানমেন মাউন্টেনের বিস্ময়কর হেভেন গেট। এই যে ক্লিফ ওয়াকটা রয়েছে, এই ক্লিফ ওয়াকটা কিন্তু নিয়ে যাচ্ছে একদম হেভেন গেটের দোরগোড়ায়। 500 মিটার ক্লিফ ওয়াক সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে হেভেন গেটের ঠিক নিচে। ওপরে রয়েছে হেভেন গেট এবং 999টা সিঁড়ি। আর এই হেভেন গেট কিন্তু কোনো রকম মানুষ্য সৃষ্টি নয়, এটা কিন্তু প্রকৃতির এক অদ্ভুত নিয়মের সৃষ্টি। বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক সুড়ঙ্গ পথ, যার উচ্চতা হচ্ছে 131 মিটার আর যেটা চওড়া হচ্ছে 57 মিটার। খ্রিস্টীয় 263 খ্রিস্টাব্দে এই পাহাড়ের এই অংশটা প্রাকৃতিক নিয়মে ধসে যায় এবং এই রকম একটা ফাটল তৈরি হয়। এখানকার যারা স্থানীয় তুজিয়া সম্প্রদায়ের আদিবাসী রয়েছেন তাদের মতে এই জায়গাটা অত্যন্ত পবিত্র এবং এটাই হচ্ছে হেভেন গেট বা স্বর্গের তোরণ। পরবর্তীকালে এখানে এরকম সিঁড়ি তৈরি করা হয় এবং এটাকে একটা টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে পরিণত করা হয়। প্রথমত হচ্ছে প্রাকৃতিক নিয়মের সৃষ্টি এই বড় ফাটল বা গুহা, আর দ্বিতীয়ত মানুষের দ্বারা সৃষ্টি সেই স্বর্গের তোরণ বা গুহায় পৌঁছানোর জন্য এইরকম 999টা সিঁড়ি। আর এই পুরো চত্বরটা কিন্তু অনেকটাই বড়, ছবি তোলার জায়গা রয়েছে, কিছু খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে। আপাতত এখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপর চেষ্টা করব 999 সিঁড়ি ভেঙে যদি স্বর্গের তোরণে পৌঁছানো যায় আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। বুঝতে গিয়ে ম্যাপ হারিয়ে ফেলছি সময়ের গ্যাপ। বুঝিয়ে দিই, আমরা এই মুহূর্তে রয়েছি এই জায়গাতে, এইটা হচ্ছে হেভেন গেট বা তিয়ানমেন কেভ। তো এইখানে রয়েছে 999টা সিঁড়ি। কেউ যদি মনে করে আমি সিঁড়ি দিয়ে উঠবো না বা নামবো না, তার জন্য এসকেলেটর রয়েছে। এই এসকেলেটর ধরে এখানে খুব সহজে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তারপর এখান থেকে আবার আরেক জায়গায় যাওয়া যায়। এই হচ্ছে পুরোটা হচ্ছে ম্যাপ। আর এর যে টিকিট এসকেলেটরের সেটা কিন্তু এখান থেকে কাটা যায়। এসকেলেটরের টিকিট কাটতে পারতাম, কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না, হেঁটেই উঠবো। সবাই যদি পারে আমিও কেন নয়। হ্যাঁ, সময় একটু লাগবে, পায়ে একটু ব্যথা হবে, বাট সিদ্ধান্ত যখন নিয়েছি যে 999টা সিঁড়ি ভেঙে হেভেন গেটে পৌঁছাবো তো পৌঁছাবোই। শুরু হলো সিঁড়ি ভাঙা, এখন বাজে হচ্ছে 10:33। দেখা যাক কখন গিয়ে আলটিমেট হেভেন গেটে পৌঁছাই। এও এক পরীক্ষা, সময়ের কাছে, নিজের শারীরিক কসরতের কাছে। তার কারণ একে তো উচ্চতা, তারপরে হচ্ছে ঠান্ডা হাওয়া, তারপরে হচ্ছে শারীরিক পরিশ্রম। এই তিনটে প্রতিকূলতাকে কাটিয়ে পৌঁছাতে হবে হচ্ছে হেভেন গেটের কাছে। সিঁড়িগুলো এতটাই খাড়া যে একটা সময় গিয়ে সাপোর্টের প্রয়োজন হবে। চায়নার লোকজন হচ্ছে স্লিম ফিট, হালকা পুলকা, আর আমরা হচ্ছে ডাল ভাত খাওয়া শরীর, কিঞ্চিত ভারী। তো দেখা যাক কতক্ষণে এই পদবে স্বর্গের তোরণে পৌঁছাতে পারি। যদিও আমার সময় বেশি লাগবে, তার কারণ হচ্ছে যাত্রাপথের এই প্রাকৃতিক সৌন্দর্য, এত মানুষের উন্মাদনা সব কিছু আমায় ক্যাপচার করতে হবে। আর অবশ্যই ওই ওপর থেকে বয়ে আসা এইরকম ওয়াটারফলস। এই সিঁড়িগুলো আবার হেভি খাড়া, তার জন্য এখানে সাপোর্ট রয়েছে, রেলিং রয়েছে। এই রেলিং ধরলে অনেকটাই সাপোর্ট পাওয়া যাবে। গলা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। অনেকে উঠতে উঠতে এখানে বসে হাঁপিয়ে পড়েছে। এখনও যেতে হবে এই সোজা, ওই নিচ থেকে উঠেলাম, ওই নিচ থেকে এইভাবে। এই জায়গাটা সব থেকে বেশি টাফ, এই রকম খাড়াই অ্যাঙ্গেলের সিঁড়ি সব থেকে টাফ। এই চ্যালেঞ্জটা ওই গেট পর্যন্ত পৌঁছানো। এখন টাইম হচ্ছে 10:45। আর এই সিঁড়িগুলোর সাইজ এতটাই ছোট, পুরো জুতোটাও আটছে না। জুতোর পেছনে টো বেরিয়ে আছে, মানে এইভাবে পা রাখতে হবে। এইভাবে রাখলে আরও বেশি পায়ের সামনের যে টো, তাতে প্রেশার বেশি পড়বে। আর জল পড়ার পর সিঁড়িগুলো পিছলাও আছে, ওই জন্য এটাকে ধরেই উঠতে হবে। এখানে উঠতে গিয়ে লোকাল ইন্টারন্যাশনাল সবার পাই স্টাক হয়ে গিয়েছে। একটুখানি ওঠার পর মনে হচ্ছে দম ফুরিয়ে যাচ্ছে, যেমন হয়েছিল উমিংলাতে তেমন হচ্ছে এখানে। এখানে পৌঁছানোর পর শারীরিক পরিশ্রম যা হচ্ছে তার থেকে বেশি মাথা ঘুরছে। এই রকম রাস্তা, কি খাড়াই রাস্তা। এখনও খানিকটা বাকি, তবে গেটের কাছে পৌঁছাবো। রোজ যদি এরকম সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় দুবার করে, তাহলে রোজ মনে হয় 1 কেজি করে যেন কমবে। সব এই পর্যন্ত পৌঁছে বসে পড়েছে, বাট আমি একবারও বসবো না। বসলে আবার উঠে হাঁটা মুশকিল। একটুখানি বাকি আছে, হেঁটে উঠে যাবো।
10:55 ফাইনালি পৌঁছে গেলাম 999 সিঁড়ি পার করে। একবারও বসিনি, 40-50 সেকেন্ড দাঁড়িয়েছি, আবারও স্টার্ট করেছি। এখানে দাঁড়ালেই এখন মাথা ঘুরছে এটা দেখে যে ওই নিচ থেকে উঠে এলাম। বাপ রে বাপ, সিঁড়ি কি সত্যি স্বর্গের সিঁড়ি। নিচে নামার জন্য সিঁড়িও রয়েছে, এসকেলেটরও রয়েছে। এখানে এসে পৌঁছানোর পর সেই ভিড়, সেই লেভেলের ভিড়। আর যে গেটটাকে নিচ থেকে দেখছিলাম এইটা হচ্ছে সেই গেটের আরেকটা মুখ। ওই ওপর থেকে পাহাড়ের ফাটল দিয়ে হালকা ঝর্ণার জল নেমে আসছে, সেই জল পাহাড়ের গাছ উঁচিয়ে পড়ছে। বাপরে বাপ। আমরা চলে এসেছি পাহাড়ের এই পাটটায়। এখানে রয়েছে এসকেলেটর, এসকেলেটর ধরে একদম পাহাড়ের টপে পৌঁছাবো। আর এটা হচ্ছে জাংজিয়াজি শহরের আরেকটা দিক। এই দিকটা হচ্ছে রুরাল সাইড, ওই দিকটা হচ্ছে আরবান, এটা রুরাল সাইড। পুরো সবুজে সবুজ, ওই দূরে একটা ছোট্ট নদী, কি সুন্দর পাহাড়। এই পাহাড়গুলোর সাথে আমাদের ওখানকার পাহাড়ের মিল রয়েছে। এই এসকেলেটরে ওঠার ভিড় দেখে মনে হচ্ছে যে শোভাবাজার সুতানুটি মেট্রো থেকে বেরোনোর চেষ্টা করছি অফিস টাইমে। সময় 11:08, আর ঘন্টা দুয়েকের মধ্যে আমাকে সব কভার করে নিচে পৌঁছাতে হবে। দুটো আপ এসকেলেটর, একটা হচ্ছে ডাউন এসকেলেটর। একদম পাহাড়ের উপরে উঠবে হচ্ছে এসকেলেটর। টেকনোলজি ভাবতে পারছেন, কোথাও এলিভেটর, কোথাও এসকেলেটর, কোথাও কেবল কার। চায়না আলাদা কিছু ডেভেলপ করে দিয়েছে। ইয়োর কান্ট্রি চায়না? চায়না। এখানে একজন চাইনিজ দর্শককে পেয়ে গেলাম। দর্শক মানে হচ্ছে এখানে পরিচয় হলো, বললো আপনার চ্যানেল দেখান, সাবস্ক্রাইব করে দিল। চায়না এসে কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইব পেয়ে গেছি। আর তারা ইন্ডিয়া বললে, ইন্ডিয়াকে তো চেনে, কলকাতা বললেও চেনে। আই এম ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এখানে বহরমপুর মুর্শিদাবাদ বললে বুঝতে পারবে না। কলকাতা, মুম্বাই, দিল্লি এইগুলো মোটামুটি সবাই চেনে ওয়ার্ল্ডের সব জায়গাতে, যারা ইন্ডিয়ার কথা জানে বা ইন্ডিয়াকে চেনে। ইউরোপে যেমন সব জায়গায় ট্রেন যায়, সব পাহাড়ের মাউন্টেনে রেলওয়েজ রয়েছে, পাহাড়ের মাথায় ট্রেন ওঠে। চায়নায় কিন্তু সব জায়গাতে এরকম কেবল কার বা এসকেলেটর রয়েছে। আরও দেখাবো, যখন আগে আগে যাবো দেখাবো এখানে কত ডেভেলপ কান্ট্রি। জনসংখ্যার দিক থেকে আমাদের ইন্ডিয়ার প্রায় সমান, কিন্তু কোথাও একটু নোংরা নেই, অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যবস্থা নেই। সব কিছু সুন্দর সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেক জায়গায় ওয়েস্ট বিন রয়েছে, সবাই ওয়েস্ট বিনে জিনিসপত্র ফেলেছে। কোথাও পানের পিক, গুটকা, সিগারেটের প্যাকেট, চিপসের প্যাকেট, বোতল কোথাও পড়ে নেই। টিকিট নিয়ে জালিয়াতি, ব্ল্যাক টিকিট, কিচ্ছু কোথাও নেই। গাইডের অত্যাচার। ম্যাপ আছে, প্ল্যান আছে, তুমি দেখে নাও, তুমি নিজে করো, নাহলে তুমি গ্রুপ বুক করে দাও। এটা হচ্ছে 4 নম্বর এসকেলেটর। এসকেলেটরের মধ্যেও ভাগ রয়েছে। প্রথমে এসকেলেটর 1 খানিকটা এলাম, তারপর এসকেলেটর 2, এসকেলেটর 3, এইটা চলছে 4 নম্বর। আমি জানি না যে এরপর এসকেলেটর আছে কিনা। চলেই যাচ্ছে, মানে পাহাড়টা এতটাই উঁচু, এতটাই খাড়াই যে এসকেলেটর শেষ হচ্ছে না। 5 নম্বর। মনে হচ্ছে আজকে এসকেলেটর ধরেই বহরমপুর থেকে শিয়ালদা পৌঁছে যাবো। চারিদিক ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, আর ভেতরে রয়েছে ঠান্ডা হাওয়া। দু একজনের সঙ্গে দেখা হচ্ছে, তারাও চায়না এসে ইন্ডিয়া থেকে। তাদের কাছে ভিসা রয়েছে 3 মাসের, তাদের চায়না প্ল্যানই হচ্ছে 1 মাসের। প্রচুর শহর, প্রচুর ঘোরার জায়গা। এত বড় একটা দেশ না, ঘুরতে বহু সময় লাগবে। এই হচ্ছে 6 নম্বর এসকেলেটর। 7টা এসকেলেটর পার করে অবশেষে এসে পৌঁছালাম এই পাহাড়ের চূড়ায় বা তিয়ানমেন পাহাড়ের চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হচ্ছে 8,900 ফুট, আমাদের দার্জিলিংয়ের থেকে একটু বেশি। এখানে এসে পৌঁছানোর পর রাস্তা হারানোর উপক্রম। এইদিকে রয়েছে গ্লাস বটম ক্লিফ সাইড পথ। ওই হেভেন গেটের কাছে গিয়ে ভেবেছিলাম যে এখানেই এত ভিড়, ওপরে এত ভিড় হবে না। এই ওপরে আসার পর আরও ভিড়। বলেছিলাম যে পুরো জায়গাটা দেখতে হাফ বেলা কেটে যায়। আর এইখানে এসে পৌঁছানোর পর এই রকম পাহাড়। এই রাস্তা চলে গিয়েছে ঘুরে ঘুরে হয়তো ওই মাথায়, ওইটা হচ্ছে এখানকার টপ। সমস্যা এখানে দুটো, একটা হচ্ছে বৃষ্টি, একটা হচ্ছে ঠান্ডা হাওয়া। মারাত্মক ঠান্ডা হাওয়া আর সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি। তার মধ্যে এক জায়গায় বসে খাবো হচ্ছে কলা, আর কালকে এখানে পাউরুটি। আর আমার যে ক্যামেরা আছে সেটাকেও চার্জ করে নেবো পরবর্তী গন্তব্যের জন্য। সঙ্গে পর্যাপ্ত শীতের পোশাক নেই, রোদের দেখা নেই,
ভীষণ ঠান্ডা লাগছে। আপাতত একটু পথ চলে শরীরটা গরম করা যাক। যেহেতু ট্রিপটা অনেক সকালে শুরু হয় না, তো এই জায়গায় পৌঁছানোর পর কিন্তু এখানে দোকান রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। ওইদিকে রয়েছে বার্গার কিং, আর এইদিকে একটা চাইনিজ দোকান রয়েছে। এখানে বহু রকম খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে, টেবিলও পাতা আছে, সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। এখানে দুটো রাস্তা রয়েছে, একটা রাস্তা যাচ্ছে এইরকম ধার ঘেঁষে ক্লিফ ওয়াকের মতো। এই রাস্তা ধরে যেতে যেতে ঠান্ডায় যেমন শরীর কাঁপছে, আর নিচের দিকে তাকালে মাথা বনবন করে ঘুরছে। কি উচ্চতায় পৌঁছেছি। আর নিচে দেখা যাচ্ছে ওই দেখুন, ওই হচ্ছে সেই পার্কিং যেখান থেকে সকালবেলায় জার্নি শুরু করেছিলাম। এই সেই রাস্তা, আর এ হচ্ছে জাংজিয়াজি শহর, জাংজিয়াজি এয়ারপোর্ট। পুরো বার্ডস আই ভিউ যাকে বলে। জাংজিয়াজি শহরটা কীরকম, আর এই যে নদী বয়ে আছে শহরের ধার দিয়ে, নদীর এদিকেও শহর রয়েছে, নদীর ওদিকেও শহর রয়েছে। আর এটাই এই শহরের সবচাইতে হাইয়েস্ট মাউন্টেন। মনের কথা বলবো, সত্যি কষ্ট হচ্ছে। 999টা সিঁড়ি বেয়ে উঠতে আমার কষ্ট হয়নি, কিন্তু এই জায়গায় এসে ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে। এখানে যেরকম ঠান্ডা হবে সেটা বুঝতে পারিনি পাহাড়ের ওপরে। হট করে মনে হচ্ছে আমি টি শার্ট পরে চলে এসেছি গ্যাংটকে। এর আগেও জাংজিয়াজিতে গিয়েছি, সেখানেও পাহাড় ছিল, বাট সেখানে এরকম ঠান্ডা ছিল না। বাট এখানে কিন্তু অদ্ভুত রকম ঠান্ডা লাগছে। আমি রাখতে পারিনি, কষ্ট পাচ্ছি, বাট আপনারা কিন্তু ডেফিনেটলি রাখবেন, নাহলে কষ্ট হবে এখানে। এই যে সেই 99টা শার্প বেন্ড রাস্তা, মাথা ঘুরছে, তাকাতে পারছে নিচের দিকে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, বাট খানিকক্ষণ নিচের দিকে তাকালে গা শিশির করছে, মাথা ঘুরছে আমার। এইরকম ক্লিফ ওয়াকটা ঘুরে ঘুরে এসে পাহাড়ের ধার ঘেঁষে একদম ওপরে পৌঁছে আবার মেন রোডের সাথে মিশছে। যদি কেউ ক্লিফ ওয়াকে অ্যাভয়েড করতে চায় তাহলে সে নর্মাল রাস্তাও নিতে পারে। এখানে রয়েছে রেন শেল্টার, এখানে একটু বসে রেস্ট করা যেতে পারে। সকাল থেকে কত হাঁটা হলো, 4.6 কিলোমিটার এখনও পর্যন্ত, যার মধ্যে কিন্তু ওই সিঁড়িগুলোও রয়েছে। দারুণ এনার্জি পাচ্ছি। এরপর তো আবার ট্রেন জার্নি করতে হবে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখছেন বা আনন্দ নিয়ে ভিডিও দেখছেন, লাইক কিন্তু একটা অবশ্যই দিয়ে দেন। এরা চানাচুর মুড়ি খাচ্ছে, শিওর আমাদের ইন্ডিয়া থেকে। এবার যে জায়গাটা এসে পৌঁছালাম, এরকম চারদিকে প্রচুর গাছে ঘেরা। এই যে গাছগুলো এখানে রয়েছে, এগুলো হচ্ছে লাইম ট্রি বা লিন্ডেন ট্রি। দেখতে অনেকটা আমাদের হার্টের শেপ, হৃৎপিণ্ডের মতো। তিয়ানমেন মাউন্টেনে কিন্তু এই রকম গাছ প্রচুর রয়েছে। আর এখানে ওয়েস্ট বিনও রয়েছে। বাট একটা জিনিস খেয়াল করুন, এখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে একটা কাগজের টুকরো পড়ে আছে, হ্যাঁ, টিস্যু পড়ে আছে। এবারে আপনারা বলতেই পারেন যে কৌশিক, লাইম ট্রি দেখাতে দেখাতে হঠাৎ করে এই টিস্যু দেখানোর মানেটা কি, বা ডাস্টবিন দেখানোর মানে কি? তার কারণ হচ্ছে এত ট্যুরিস্ট এখানে এসছে, কেউ কিন্তু নোংরা করছে না। কিন্তু এখানে একটা ইন্ডিয়ান গ্রুপ এসছে, তারাও ঘুরছে এখানে এসে। একটা ছেলেকে দেখলাম কি একটা খেলো, হাত মুছলো, ওটাকে ডাস্টবিনে ফেললো না, ওটাকে ডাস্টবিনের সাইডে ফেলে দিল। তাহলে আমাদের দেশ কি করে ভালো হবে? আমরা নিজেরাই তো ভালো না। আমাদের সিভিক সেন্স 100 বছরও আসবে না। এই জন্য না বিভিন্ন দেশে ইন্ডিয়ানদেরকে সহ্য করতে পারে না, দেখলেই মানুষ খেপে যায়। অদ্ভুত ব্যাপার, ডাস্টবিন আছে এখানে ফেলে দিল, এবং যে ফেললো তার ফ্যামিলির লোকেরা কিন্তু কিছু বললেও না যে ওটাকে এখানে ফেললেন কেন। এখান থেকে আবার এরকম পাহাড়ি পথ। সবথেকে বেশি ভিড় যে জায়গাটা, সেটা হচ্ছে ক্লিফ সাইড ট্রেল বা গ্লাস ওয়াক। এই গ্লাস ওয়াক বা ক্লিফ সাইড ট্রেল দেখতে কিন্তু মানুষ এখানে সবচেয়ে বেশি ভিড় করেছে। জায়গাটা কনজেস্টেড যেহেতু, সেহেতু একদল ট্যুরিস্টকে উপরে আটকে দিয়েছে। আমাদের এটা হবে, তারপরে তারা যাবে, কারণ জায়গাটা খুবই কনজেস্টেড। এখানেও টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটা যেতে পারে। আর যদি কম্বো টিকিট থাকে তাহলে আলাদা করে কোথাও টিকিট কাটার দরকার নেই। টিকিটপত্র সব আগে কেটে রাখবেন, চেষ্টা করবেন সবসময় কম্বো টিকিট কাটার। নাহলে এখানে এসে 1 নম্বর টিকিট কাউন্টারে লাইন পড়ে, আর 2 নম্বর হচ্ছে যে কনফিউজ হয়ে যাবেন, সময় নষ্ট হবে। ওই জন্য আগে দেখে নেবেন আপনারা এই জায়গায় এসে, ধরুন আপনি তিয়ানমেন মাউন্টেনে এসে এখানে কোনটা কোনটা করবেন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি অনুযায়ী কিন্তু আপনি অ্যাক্টিভিটি চুজ করে সেরকম কম্বো টিকিট বুক করবেন। আর যদি মনে করেন না আমি শুধু হেভেন গেট দেখে চলে আসবো, দরকার নেই, অত সময় নেই বা ইচ্ছা নেই, তাহলে একটা অ্যাক্টিভিটি টিকিট বুক করবেন, খরচা অনেক কমে যাবে। কিন্তু আমার কোনো দর্শকের যদি মনে এই জিজ্ঞাসা আসে যে কাকা একা একা ঘুরবো, কিছু ম্যাপ যদি বুঝতে না পারি, ভাষা বুঝতে না পারি, কাউকে জিজ্ঞেস করলাম সেও কিছু বোঝাতে পারলো না বা আমি বুঝলাম না, সেক্ষেত্রে উপায় কী? আমি হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় যাবো, অ্যাপেল ম্যাপ। এই পাহাড়ি উচ্চতায় এসে কিন্তু অ্যাপেল ম্যাপ অবশ্যই কাজ করবে। শুধু দরকার হচ্ছে আপনার একটা লোকাল সিম বা হচ্ছে ই সিম। চায়না মেনল্যান্ডের যদি আপনি ফিজিক্যাল সিম বা কোনো ই সিম এখানে নিয়ে রাখেন, তাহলে কিন্তু নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হবে না, এবং এখানে এসে কিন্তু আপনি ইজিলি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো সাইট সিনে। রাস্তা হারানোর কোনো ভয় নেই। ও বৃষ্টি পড়েছে তো তার জন্যই এখানে চট পেতে দিয়েছে, যাতে পা স্কিড না করে, কারণ এই কাঁচের ওপরে কিন্তু পা সাংঘাতিক স্কিড করবে। এই সাইডেও কিন্তু কাঠের রাস্তা রয়েছে, কাঁচের ওপর দিয়ে যদি হাঁটতে না চান। ওরে বাপরে বাপ, কি জায়গায় আমরা আছি! কেবল কার দিয়ে উঠেছিলাম না, ওই কেবল কার, এই সেই সার্ফিং বেন রোড,
এখন আমরা পাহাড়ের একদম ওপরে, আর এখান থেকে জাংজিয়াজি শহর, পুরো এয়ারপোর্টের রানওয়ে, ওইদিকে রাস্তাটা সব ক্লিয়ার। আর নিচের দিকে আমি তাকাবো না, নিচের দিকে তাকালেই মাথা ঘুরবে। দেখুন নিচে, ও মাই গড, অনেকে কাঁচের ওপরে যাচ্ছে না, এই জন্য নয় যে স্কিট করবে, অনেকে সাইড দিয়ে হাঁটছে, নিচে তাকানোর পর এটা দেখে যদি কাঁচ ভেঙে যায়, পাগুলো শিরশির করছে, শিরশির। এখানে ক্যামেরাম্যান রয়েছে, এ ছবি তুলবে, ছবি তুলে আপনাকে দিয়ে দেবে। ছোট্ট ক্লিফটা দেখার জন্য বা গ্লাস ব্রিজ দেখার জন্য এত ভিড়, এর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেটার হচ্ছে জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। সুতরাং যারা জাংজিয়াজি আসছেন, এইটা মিস হলেও হতে পারে, ওইটা কিন্তু মিস করবেন না। ওটা কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট 300 মিটার ফ্রম রিভার। এখান থেকে নিজে পড়ে যাওয়ার যতটা ভয়, তার থেকে বেশি হয় হচ্ছে গেজেট পড়ে যাওয়ার, যে ক্যামেরাটা করতে গিয়ে হাত থেকে না ক্যামেরা নিচে পড়ে যায় বা ফোন না নিচে পড়ে যায়। জাস্ট দেখুন মানুষ কিভাবে আসছে এখান দিয়ে। একটু আগেই পথ ধরে এসেছি, কীভাবে পাহাড়ের কাবে এরকম ছোট্ট ক্লিফ ওয়াক বা গ্লাস ব্রিজ, যেটা ধরে এখানে এসে পৌঁছানোর পর যখন নিচে তাকাবো, মাথা অটোমেটিক ঘুরবে। আমি তাকাতে পারছি নিচের দিকে, আর আমার মাথা ব্যথা ঘুরছে। এই গ্লাস ব্রিজটুকু দেখতে আসার জন্যই এত মানুষের ভিড়। এটা দেখার পর এখানে ছবি তুলে খানিকটা সময় কাটিয়ে আবারও ফিরে চলা হচ্ছে এসকেলেটরের দিকে। টাইম হচ্ছে বেলা 12:32। আমাকে 1:30টার মধ্যে অ্যাটলিস্ট নিচে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক। যে দিক দিয়ে আমরা উঠেছিলাম এই ক্লিফটা দেখার জন্য, সেই দিক দিয়ে ফিরতে হবে, সেই হেভেন গেটের দিকেই আবার যেতে হবে। যে 7টা এসকেলেটার পেরিয়ে একদম পাহাড়ের উপরে পৌঁছেছিলাম, সেই 7টা এসকেলেটার ধরে পাহাড়ের নিচে নামতে হবে। এখন 12:40। আজকে ট্রেন পাওয়াটা একটু চাপের হয়ে যাবে, কারণ আমাকে নেমে আবারও হোটেল গিয়ে লাগেজ নিয়ে স্টেশন যেতে হবে। নামার সময় ফ্রি এসকেলেটর সার্ভিস রয়েছে, যেটা ধরে সরাসরি পৌঁছানো যায় হেভেন গেটের একদম নিচে। যদিও এই দূরত্বটা নেহাত কম নয়, প্রায় 25 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে হেভেন স্কোয়ার। এখান থেকে নেব হচ্ছে শাটল বাস বি। আমার হচ্ছে বি নম্বরে বাস নিতে হবে। বাস নিয়ে আবার যেতে হবে হচ্ছে কেবল কার স্টেশন, সেখান থেকে কেবল কার ধরে তিয়ানমেন। সময় বেলা 1:18, উঠে পড়লাম বাসে, যে বাস ধরে এখন যাবো হচ্ছে তিয়ানমেন মাউন্টেনের ডাউন কেবল স্টেশনের দিকে। আর এই যে রাস্তাটা যেটা বলেছিলাম উপর থেকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে টংতিয়ান অ্যাভিনিউ। এই 10 কিলোমিটার রাস্তায় রয়েছে 99টা বাঁক। বলা হয় 99 শার্পেন বেন্ড, মানে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন কোনো একটা ড্রাগন পাহাড়ের উপরে উঠছে। চায়নার কিন্তু সব কিছুর সঙ্গে ড্রাগন খুব জড়িত, সব কিছুর মধ্যে কিন্তু ড্রাগন খুঁজে পাওয়া যায়, ড্রাগন ফ্রুটও পাওয়া যায়। তো সেই 99 শার্প বেন্ড ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচের দিকে। সুমিত বলছে কোনটা ভালো ছিল, সুইজারল্যান্ড না চায়না। আলাম দেখ, সুইজারল্যান্ড তার মতো সুন্দর, চায়না তার মতো সুন্দর। বাট আমাদের আবারও সেপ্টেম্বরে হয়তো প্ল্যান হবে, আমরা আবারও ইউরোপ যাব। যে কয়েকটা দেশ দেখা হয়নি, যেমন হচ্ছে ইতালি দেখা হয়নি, ওদিক থেকে ফ্রান্স দেখা হয়নি, নেদারল্যান্ড দেখা হয়নি, জার্মানি দেখা হয়নি, অস্ট্রিয়া দেখা হয়নি। এই 5টা দেশ মিলিয়ে আমি একটা প্ল্যান বানাবো খুব তাড়াতাড়ি। খানিকটা পথ চলার পর বাস নামিয়ে দিল এখানে। এটা হচ্ছে নিচের দিকে যাওয়ার কেবল কার স্টেশন। এখান থেকে কেবল কার নিয়ে একদম পৌঁছে যাবো হচ্ছে শহরে জাংজিয়াজিতে, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সকালবেলায়। এখানেও ভালো ভিড় রয়েছে। এই স্টেশন থেকে, যেখান থেকে উঠলাম, নিচে যেতে মানে জাংজিয়াজি শহরে সময় লাগে হচ্ছে 8 ঘন্টা মতো। এই রকম পাহাড়ি পথ ধরে কেবল কার পৌঁছে হচ্ছে শহরে। এর আগে যে কেবল কার ছিল ওটা ছিল হচ্ছে খাড়াই, এটাও খাড়াই, কিন্তু এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে পথ, মানে যাকে বলা হচ্ছে সিনিক বিউটি। মনে হবে আপনি সবুজের জঙ্গলের মধ্যে দিয়ে কেবল কারে করে ভেসে যাচ্ছেন দূর থেকে দূরান্তরে। এটাও একটা দারুণ জার্নি, সিনিক জার্নি। যারা এই ভিডিও দর্শক, তারা খেয়াল করেছেন কিনা জানি না, এই ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম, বিশ্বের দীর্ঘতম কেবল কার তিয়ানমেন মাউন্টেন কেবল কার। কিন্তু গুগল বলছে বিশ্বের দীর্ঘতম কেবল কার হোনথম কেবল কার, যা রয়েছে ভিয়েতনামের ফুকুয়াক আইল্যান্ডে, যেটা দৈর্ঘ্যে প্রায় 7.9 কিলোমিটার। তাহলে তিয়ানমেন মাউন্টেন কেবল কারকে বিশ্বের দীর্ঘতম বলার কারণ কি? কারণ হলো এটি বিশ্বের দীর্ঘতম হাই মাউন্টেন যাত্রীবাহী কেবল কার সিস্টেম। অর্থাৎ সমতল বা সমুদ্রের ওপর দিয়ে নয়, বরং কোনো শহরের কেন্দ্রস্থল থেকে একদম খাড়া পাহাড়ে চূড়া পর্যন্ত যাওয়ার জন্য এটি সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়, যা দৈর্ঘ্যে প্রায় 7.5 কিলোমিটার। এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বিশ্বের দীর্ঘতম কেবল কার। এখানকার মালগাড়ি, আর এই যে লোকোমোটিভ দেখতে অনেকটা আমাদের ওখানকার WAG-12 এর মতো ডুয়েল লোকোমোটিভ।
এই হচ্ছে জাংজিয়াজি। 所以一个张家界上 এই নিচে হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ে হচ্ছে ওই উইল ইওয়াং যাওয়ার জন্য। 是巴士。 আর ওই যে কেবল স্টেশন। টাইম হচ্ছে 1:51। আমার কাছে আর অল্পই সময় পড়ে আছে। আমার কাছে মাত্র 40 মিনিট সময় পড়ে আছে ট্রেন ধরার জন্য। দেখা যাক আমি ট্রেন পাই কিনা। নামার পর আর আধ ঘন্টা সময় হাতে পাবো, তার মধ্যে ক্যাব বুক করতে হবে, হোটেল যেতে হবে, ব্যাগ নিতে হবে, আবার স্টেশন যেতে হবে। 学长吃嘛。 আজকে একটু চাপ হয়ে গেল, দেখা যাক ওপরওয়ালা কি চেয়েছে। সবটা ওপরওয়ালার ওপরে। তিয়ানমেন মাউন্টেন কেবল কার, জাংজিয়াজি। আবারও সেই টান টান উত্তেজনা। সময় 2:07। আমি ওখান থেকে বেরিয়ে ক্যাব পেয়ে গিয়েছি। এখনও মোটামুটি 20 মিনিট মতো সময় আছে। এখানে ট্রেন লেটে চলে না, যে ট্রেন কিছুটা লেটে এলো তা নয়। বুলেট ট্রেন তো সাটাসাট চলে আসে। হ্যাঁ, এটাও বুলেট ট্রেন। তো এখন দেখা যাক ট্রেন পাই কিনা। আসলে স্টেশনে পৌঁছাতে হবে, পৌঁছে আবার লাইন পড়তে পারে, আমাকে আমার পাসপোর্ট দেখাতে হবে, পাসপোর্ট দেখিয়ে তারপরে আবার ট্রেনে উঠতে হবে। সব মিলিয়ে একটু চাপ। সেদিন অনেক দৌড়ঝাঁপ করে স্টেশনে তো পৌঁছে গেলাম, কিন্তু ট্রেন কি আদৌ পেলাম? নাকি এবারে গল্পের টাইটেল হলো চায়নায় এসে অল্পের জন্য বুলেট ট্রেন মিস? ট্রেন ধরতে পারা কিংবা না পারার গল্প নিয়ে ফিরবো চায়না সিরিজের পরবর্তী পর্বে।